নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের আলোচনাটা হবে এমন একটা কোম্পানি যার কর্ণধার বা মালিক সরাসরি মুকেশ আম্বানির সঙ্গে যুক্ত। তিনি তার ছোট ভাই অনিল আম্বানি এবং এই কোম্পানিটার নাম রিলায়েন্স পাওয়ার। আপনারা নিশ্চয় প্রশ্ন করতে পারেন যে হঠাৎ রিলায়েন্স পাওয়ার নিয়ে আমরা আলোচনায় কেন এসেছি। কারণ গত 8 দিনে রিলায়েন্স পাওয়ার 35% বৃদ্ধি পেয়েছে এবং সেইটি নতুন করে বিনিয়োগকারীদের আকর্ষণ টানছে নিজের প্রতি। আসুন দেখে নিই যে কেবলমাত্র এই বছরে রিলায়েন্স পাওয়ার কত বৃদ্ধি পেয়েছে। এক মাসে বৃদ্ধি পেয়েছে 15.24%। এই বছরে গত এক বছরে রিটার্ন দিয়েছে 193.62%। গত 5 বছরে রিটার্ন দিয়েছে 143.14%। এই রিটার্ন দেখে আপেক্ষিকভাবে মনে হতেই পারে যে এই কোম্পানিটা দুর্দান্ত পারফর্ম করেছে, কিন্তু আসল ঘটনাটা শুরু বহুদিন আগে, অর্থাৎ ঠিক সাবপ্রাইম ক্রাইসিস যে বছর এলো জানুয়ারিতে, সেই ফেব্রুয়ারি মাসে এই কোম্পানিটা লিস্টিং হয়। 11 ফেব্রুয়ারি 2008 সালে রিলায়েন্স পাওয়ারের লিস্টিং হয়। 450 টাকা ছিল তার ইস্যু প্রাইস। সেখান থেকে 17% ডিসকাউন্টে সেই দিন এই কোম্পানির শেয়ারের দাম বন্ধ হয়েছিল। তারপর থেকে এখনো অবধি, অর্থাৎ 2008 থেকে 2024 অবধি এই কোম্পানি 88.5 অর্থাৎ 88.51% বিনিয়োগকারীদের কিন্তু সম্পদ ধ্বংস করেছে বা নষ্ট করেছে। অর্থাৎ কেউ যদি 100 টাকা সেই সময় রিলায়েন্স পাওয়ারে বিনিয়োগ করে থাকতেন, এই সময় তার মোট ভ্যালু দাঁড়িয়েছে 11 টাকা 49 পয়সা। অর্থাৎ বিপুল মানে হিউজ ওয়েলথ ইরোশন যাকে বলে সেইটা। কিন্তু কেন এই শেয়ারের দাম বাড়ছে, বিশেষ করে গত এক মাস থেকে কেন এই শেয়ারের দাম বাড়ছে এবং কন্টিনিউয়াস আপার সার্কিট আমরা দেখতে পাচ্ছি রিলায়েন্স পাওয়ারে, কি এমন ঘটলো? এর পেছনে অন্যতম কারণ হিসাবে বলা হচ্ছে যে এই কোম্পানি বিপুল বাজার থেকে বিপুল ঋণ নিয়েছিল, সে শোধ করে উঠতে পারছিল না। বহু বছর ধরে এই কোম্পানি স্ট্রাগল করছিল। সম্প্রতিকালে খবর হচ্ছে যে তারা আইসিআইসিআই ব্যাংক, এক্সিস ব্যাংক এবং ডিবিএস ব্যাংকের কাছে নিজেদের যে ঋণ সেটা হয় চুকিয়ে দিয়েছে বা চুকিয়ে দিতে চলেছে। এইটা হচ্ছে এক নম্বর সবচেয়ে বড় কারণ। 2 নম্বর হচ্ছে খবরের সূত্রে যেটা বলা হচ্ছে সেটা নতুন করে তারা এই কোম্পানিতে ক্যাপিটাল ইনফিউশন করছে বা নতুনভাবে এই কোম্পানিতে তারা টাকা, যারা প্রমোটার তারা টাকা ইনফিউজ করছে বা টাকা ঢোকাচ্ছে। আর 3 নম্বর অবশ্যই তাদের ঘাড়ে থাকা ঋণ কমে যাবার ফলে বিনিয়োগকারীদের আকর্ষণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। 4 নম্বর, তাদের যে অ্যাসেট রয়েছে, বহু অ্যাসেট তারা বিভিন্ন কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে। এর আগে তারা আদানি গ্রুপকে তারা নিজেদের অ্যাসেট বিক্রি করিয়ে দিয়েছিল। এখন তারা জেএসডব্লিউকে সম্প্রতিকারে 45 মেগাওয়াটের উইন্ড প্রজেক্ট তারা জেএসডব্লিউ এনার্জিকে বিক্রি করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, রিলায়েন্স পাওয়ার অনেক অর্থে নিজেদের সব দিক থেকে ঋণমুক্ত করার চেষ্টা করছে, হালকা করার চেষ্টা করছে, যেগুলো তাদের সেই অর্থে এমন কিছু অ্যাসেট যেটা তারা নিজেরা অপারেট করতে পারছিল না, হ্যান্ডেল করতে পারছিল না, সেগুলো তারা বিক্রি করে দিয়ে অনেকটা অ্যাসেট লাইট হয়ে নতুনভাবে জার্নি শুরু করতে যাচ্ছে। এই মেজর কারণগুলোর জন্যই কিন্তু রিলায়েন্স পাওয়ারে গত আমরা 8 দিনে 35% বৃদ্ধি দেখেছি। এবার দেখুন, সেটা হচ্ছে যে কি কি প্রবলেম রয়েছে। সতর্কতা কি? সেটা হচ্ছে যেগুলো সতর্ক হওয়া উচিত মানুষের। এটা হচ্ছে নিউজ বেসড মুভমেন্ট হচ্ছে, অর্থাৎ একটি খবর এসেছে, খবরের ওপর ভিত্তি করে কিন্তু এই মুভমেন্টটা হচ্ছে এই কোম্পানিতে। এর আগেও খবরের ওপর ভিত্তি করে কিন্তু টাটা সন্সের অন্তর্গত বিভিন্ন কোম্পানি, টাটা কেমিক্যালস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা কনজিউমার প্রোডাক্টস প্রভৃতি কিন্তু সমস্ত হিউজ মুভমেন্ট দেখিয়েছিল। কিন্তু যে মুহূর্তে একটা কিন্তু চলে এসছে যে টাটা সন্স লিস্টিং হবে কিনা, তারপর থেকে কিন্তু সেগুলোতে এই টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিতে খুব বড় সংশোধন এসেছে। এবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই রিলায়েন্স পাওয়ারও কিন্তু টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মতনই তার লোয়ার সার্কিট 5% রয়েছে, আপার সার্কিট 5% রয়েছে। তর্কের খাতিরে যদি কোনো দিন এরকম হয় যে এটা লোয়ার সার্কিট লেগে যায়, তাহলে কিন্তু বিনিয়োগ
বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই শেয়ার থেকে মানে এই স্টক থেকে বেরিয়ে আসাটা ভীষণ মুশকিল হয়ে যাবে। আসুন আজকে জেনে নিই এই কোম্পানির সম্বন্ধে যাবতীয় তথ্য, বিশেষ করে তার ব্যালেন্স শিট, তার ইনকাম, সমস্ত কিছু আজকের আমরা এই আলোচনার মধ্যে রাখছি। এক নম্বর হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রিলায়েন্স পাওয়ারের, এডিএজি গ্রুপের রিলায়েন্স পাওয়ারের বর্তমান মার্কেট ক্যাপিটাল অর্থাৎ 26শে মার্চ অবধি 10,523 কোটি টাকা তার মার্কেট ক্যাপিটাল। তার বুক ভ্যালু হচ্ছে 34.3, অর্থাৎ বুক ভ্যালু থেকে কম দামে বিক্রি হচ্ছে এই কোম্পানির শেয়ার। তার ডিভিডেন্ড ইল্ড 0, সে কোনো ডিভিডেন্ড দেয়নি। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 2.79, অপারেটিং প্রফিট মার্জিন 10.8%। এর এন্টারপ্রাইজ ভ্যালু 30,455 কোটি টাকা। এবার দেখুন সেটা হচ্ছে যেটা চিন্তার ব্যাপার, চিন্তা সবসময় থাকে, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং কমেছে গত ডিসেম্বর কোয়ার্টারে 1.25%। এবার মাথায় রাখতে হবে যে সবসময় যে প্রোমোটার হোল্ডিং কমলেই সেটা কোম্পানির জন্য খারাপ নয়, কিন্তু যখন একটি কোম্পানি একজন বিনিয়োগকারী 90% বিনিয়োগ করা অর্থই দীর্ঘমেয়াদী সময় নষ্ট করে ফেলে, তখন তার প্রোমোটার হোল্ডিং কমে যাওয়াটা কিন্তু যথেষ্ট চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। গত 5 বছরে এর নেগেটিভ সেলস গ্রোথ হয়েছে, অর্থাৎ বিক্রি বাটা তেমনটা হয়নি, উপরন্তু কমেছে বলা যেতে পারে। গত 5 বছরের নেগেটিভ ROE -5.76%। নেগেটিভ অপারেটিং প্রফিট এই লাস্ট ডিসেম্বর কোয়ার্টারে -363 crore, 363 কোটি টাকা নেগেটিভ। তারপর হচ্ছে আদার ইনকাম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এদের আদার ইনকাম কিন্তু কোয়ার্টার আফটার কোয়ার্টার ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সাধারণত একটা কোম্পানির মেন বিজনেস থেকে যখন অর্থ আসে, ইনকাম আসে, তখন সেটা হেলদি মনে করা হয়, কিন্তু এর সঙ্গে আদার ইনকাম যদি ক্রমাগত বেড়ে যেতে থাকে এবং মূল বিজনেস থেকে যদি সেই অর্থে ইনকাম না হয়, তখন কিন্তু কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু একটা কিন্তু থেকেই যায়। এবার দেখুন গত মোটামুটি মার্চ মানে প্রত্যেকটা 2019 থেকে 2024 মার্চ 2019 মানে গোটা এক বছরে তারা লস করেছে 2,952 কোটি টাকা। 2020 তারা লস করেছে 4,271 কোটি টাকা। 2021 সামান্য লাভ করেছিল 454 কোটি টাকা। 2022 তারা আবার লস করেছে 915 কোটি টাকা। 2023 আবার লস করেছে 403 কোটি টাকা, এবং 2024 3টে কোয়ার্টার অবধি অর্থাৎ 9 মাসে তাদের এখনো অবধি লস 1,414 কোটি টাকা। এবার চলে আসি রিজার্ভস। সাধারণত একটা হেলদি কোম্পানির রিজার্ভস কিন্তু বছরের পর বছর বৃদ্ধি হতে থাকে। সেখানে রিলায়েন্স পাওয়ারের খেয়াল করে দেখুন, 2012তে তাদের মোট রিজার্ভ ছিল 14,764 কোটি টাকা, সেখানে এই 2023-এ সেটা কমে দাঁড়িয়েছে 7,780 কোটি টাকা। আদার লায়াবিলিটিস সেটা 2012 অবধি ছিল 6,624 কোটি টাকা, সেটা এই 2023-এর মার্চ অবধি সেটা বেড়ে দাঁড়িয়েছে 14,832 কোটি টাকা। এবার ফিক্সড অ্যাসেট দেখা যাক, যে ফিক্সড অ্যাসেট অবশ্যই কিছুটা বেড়েছে। তার মধ্যে রয়েছে ল্যান্ড রয়েছে। ফিক্সড অ্যাসেট বলতে কি হয়? ল্যান্ড রয়েছে, বিল্ডিং রয়েছে, অটোমোবাইলস রয়েছে, তারপর ইকুইপমেন্টস রয়েছে, ফার্নিচার্স রয়েছে, এই সমস্ত কিছু ফিক্সড অ্যাসেট, সেগুলো অবশ্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবার ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবার ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে হচ্ছে, খুব সোজা কথা হচ্ছে, কিছু ফিক্সড অ্যাসেট যেটা সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এখনো স্টিল আন্ডার কনস্ট্রাকশন। সেই ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস 2012 ছিল 21,797 কোটি টাকা, সেটা কমে দাঁড়িয়েছে এই মার্চ 2023 অবধি 2,359 কোটি টাকা। এবার হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল, অর্থাৎ ক্যাশ কনভার্সন সাইকেল আর কিছু না, ইনভেন্টারি বিক্রি করে যত তাড়াতাড়ি ক্যাশ কোম্পানির মধ্যে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। ইনভেন্টারি মানে যা জিনিসপত্র গুদামে থাকে। এবার খেয়াল করে দেখুন যে ক্যাশ কনভার্সন সাইকেল সেটা রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে 130 দিন, অর্থাৎ 130 দিন পর তার গোটা পণ্য বিক্রি হয় এবং টাকাটা কোম্পানিতে ফিরে আসে। এর সঙ্গে আমি একটা কোম্পানি তুলনা করছি, যদিও আনঅ্যালাইড, কিন্তু ভারতবর্ষের অন্যতম একটি সেরা কোম্পানি, সেটা হচ্ছে নেসলে ইন্ডিয়া। তার সঙ্গে ক্যাশ কনভার্সন সাইকেলের তুলনা করে দেখি, সেখানে নেসলে ইন্ডিয়ার হচ্ছে নেগেটিভ 21 দিন। নেগেটিভ 21 দিন মানে হচ্ছে যে তারা মানে এত দ্রুত ইনভেন্টারি বিক্রি হয়ে যাচ্ছে, মানে, এবং তার আগেই সমস্ত কিছু যাকে বলে পণ্য বা গুডস বিক্রি করে টাকা যে পাচ্ছে, তারপর সে তার পাওনাদারদের টাকা মেটাচ্ছে। এইটা হচ্ছে তার ক্যাশ কনভার্সন সাইকেল। এত দুর্দান্ত একটা কোম্পানি, মানে সোজা কথা হচ্ছে ইনভেন্টারি তো খুব দ্রুত হারে বিক্রি করছি,
ফাস্ট মুভিং কনজিউমার গুডস, উপরন্তু যে টাকা পাচ্ছে, টাকা পাওয়ার পর সে পাওনাদারদের টাকা মেটাচ্ছে। অর্থাৎ খুব সহজ ভাষায় হচ্ছে পাওনাদারদের টাকাতেই নেসলে ইন্ডিয়া তাদের নিজের ব্যবসাটা ক্রমাগত চালিয়ে নিয়ে যাচ্ছে। ভাবুন যে একটা কোম্পানি কতখানি এফিশিয়েন্ট হলে সেই কাজটা করতে পারে। এবার হচ্ছে নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? সেটা হচ্ছে নিজস্ব কারেন্ট লায়াবিলিটিস যখন কারেন্ট অ্যাসেটসের থেকে কম হয় এবং লিকুইডিটি ক্রাঞ্চ হয় শর্ট টার্ম পিরিয়ডে, তখন সেটাকে বলা হয় নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এদের কারেন্ট অ্যাসেটস এবং ইনকামের থেকে এদের মূল যেটাকে কারেন্ট লায়াবিলিটিস বেশি, শর্ট টার্মে তাদের টাকা জোগাড় করতে কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে। এবার একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার অবশ্যই আমাকে দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যে দেখুন, যে কোম্পানিগুলোকে নিয়ে এই মুহূর্তে আলোচনা করলাম তার কোনো হোল্ডিং আমার বা আমার পরিবারের কাছে নেই, এটা হচ্ছে ডিসক্লোজার। 2 নম্বর হচ্ছে যে কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম, মূলত রিলায়েন্স পাওয়ারকে নিয়ে আলোচনা করলাম, এইটা কিন্তু কোনো রকম রিকমেন্ডেশন হিসাবে নেবেন না, কোনো রকম সাজেশন হিসেবে নেবেন না, কোনো বাই সেল রিকমেন্ডেশন নয়, কোনো রকম অ্যাডভাইস নয়, কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি দিচ্ছি না। কেবলমাত্র এডুকেশনাল পারপাসে আমি এই স্টকটাকে নিয়ে আলোচনা করছি, যাতে মোটামুটি সাবস্ক্রাইবাররা, বিনিয়োগকারীরা অ্যাওয়্যার হন যে এক্স্যাক্টলি একটা কোম্পানিতে কী ঢুকছে। সেই জন্য কোম্পানিটাকে ঠিক উল্টে পাল্টে আমরা দেখে নিচ্ছি যে কোম্পানির মধ্যে কি চলছে, কেন মুভমেন্ট হচ্ছে, হঠাৎ করে কেন মুভমেন্ট আসছে। এবং একটি কোম্পানিকে কেবল 1 বছর, 2 বছর, 3 বছরের হিসেবে আমরা একটা কোম্পানিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা মারাত্মক ভুল করব। একটি কোম্পানি একদম প্রথম থেকে কিন্তু আমাদের ইতিহাস জানাটার প্রয়োজন রয়েছে। কেউ যদি রিলায়েন্স পাওয়ারের যদি গত 5 বছরের ইতিহাস দেখেন, সেখানে কেবল শুধু পজিটিভ রেজাল্টই দেখবেন, যে পজিটিভ রেজাল্ট ইন দ্য সেন্স তার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনই দেখবেন, মানে 5 বছরে দ্বিগুণ হয়ে গেছে, 1 বছরে তো আরও বেশি রিটার্ন দিয়েছে, একটা 90% ওপর। কিন্তু এটা যদি ওভারঅল গত 15-16 বছর ধরে দেখেন, তখন বুঝবেন যে কোম্পানিটা বেসিক্যালি কিন্তু বিনিয়োগকারীদের সম্পদ নষ্ট করেছে। সুতরাং সবসময় সব কিছু একটা কোম্পানিতে বিনিয়োগ করার আগে যদি একজন বিনিয়োগকারী এটি কোম্পানির ইতিহাস আদ্যপান্ত ঘেটে নেন বা তার স্টক প্রাইস দেখে নেন গত 10-15 বছর, যদি কোম্পানিটা নতুন না হয়, যদি কোম্পানিটা আপেক্ষিকভাবে পুরনো হয়, তবে কিন্তু অবশ্যই একটি কোম্পানির আদ্যপান্ত দেখে নেওয়া উচিত। কোম্পানির ব্যালেন্স শিট ঘাঁটা উচিত, কোম্পানির ইনকাম স্টেটমেন্ট দেখা উচিত, বিভিন্ন রেশিওজ দেখা উচিত, কোম্পানি কম সময়ের মধ্যে তার অ্যাম্পেল লিকুইডিটি রয়েছে কিনা, তার ঘাড়ে যে ঋণ রয়েছে, শর্ট টার্ম ঋণ যেটা রয়েছে সেটা শোধ করার মতন, এই সমস্ত কিন্তু জিনিসগুলো কিন্তু দেখে নেওয়া দরকার। যেমন আমি আবার তুলনায় এই কারণেই আসছি, কারণ অলরেডি আমি টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন নিয়ে আলোচনা করে ফেলেছি, পরপর 10টা দিন সেটা লোয়ার সার্কিট খেয়েছিল। সুতরাং কিন্তু দেখা গেল যে আদ্যপান্তভাবে বহু পুরনো ইতিহাস ঘেঁটে 25 বছর ধরে তারা অ্যাকচুয়ালি বিপুল পরিমাণ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে বিনিয়োগকারীদের। 25 বছরে প্রায় 74 গুণের কাছাকাছি তারা রিটার্ন দিয়েছে। সেই জন্যেই সবসময় বলা হয় যে শর্ট টার্মের মধ্যে একটি কোম্পানিকে বিচার করলে হবে না, তার ব্যবসা বিচার করলে হবে না। একটা ওভার প্রলংড পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে একটা কোম্পানি ব্যবসা করছে, তার কোম্পানির আগে, মাঝখানে, সামনে সমস্ত কিন্তু একটা অবশ্যই একটা আইডিয়া থাকা মানুষের ভীষণ কিন্তু প্রয়োজন রয়েছে। সুতরাং রিলায়েন্স পাওয়ার এই মুহূর্তে ডেফিনেটলি র্যালি করছে। তবে রিলায়েন্স পাওয়ারের প্রথম যেটা গুরুত্বপূর্ণ, যদি একটা কোম্পানিকে দেখতে হয়, তাকে প্রথমে তার এবিটা লেভেলে সে প্রফিটেবল কিনা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তারপর কারণ আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে নেট প্রফিট দেখাচ্ছে হচ্ছে পজিটিভ, কিন্তু দেখা যাচ্ছে যে তার একটা মেজর অংশ তার আদার ইনকাম হয়েছে বলে সে তার নেট ইনকাম সে পজিটিভ দেখাতে পারছে। এটা রিলায়েন্সের পাওয়ারের কথা বলছি না, সাধারণভাবে একটা কোম্পানির ক্ষেত্রে বলছি। যেমন উদাহরণ হচ্ছে জোম্যাটো, একটা উদাহরণ ধরা যেতে পারে, যে ফার্স্ট টাইম যখন সে একটা নেট প্রফিট দেখালো পজিটিভ, কয়েক কোটি টাকা ছিল, সেখানে দেখা গেল যে তার অ্যাকচুয়াল আদার ইনকাম কিন্তু বেশি থাকার ফলে সে নেট প্রফিট দেখাতে পেরেছে। সেই আদার ইনকামটা না থাকলে হয়তো তাকে অ্যাকচুয়ালি নেট লস দেখাতে হতো। সুতরাং এই জিনিসগুলো একটা কোম্পানিতে যদি একজন বিনিয়োগকারী বিনিয়োগ করেন, সেক্ষেত্রে তার দেখে নেওয়াটা কাম্য। এবং যদি সম্ভব হয়, সবসময় যে সবার অ্যানুয়াল রিপোর্ট পড়া সম্ভব হবে তা নয়,
কিন্তু অ্যানুয়াল রিপোর্টটা একটা কোম্পানির সম্বন্ধে অবশ্যই একটা আইডিয়া দেয়। এবং সবার শেষে নিচে হচ্ছে অডিটার্স নোট। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা একদম বটম লাইনে থাকে অডিটার্স নোট। সেখানেই কিন্তু একটা কোম্পানির সম্বন্ধে একটা ইনার নাটশেল কিন্তু অডিটার বুঝিয়ে দিয়ে যাবেন যে তিনি কোম্পানিটা সম্বন্ধে ডিটেলড রিসার্চ করে বা অডিট করে তিনি এক্স্যাক্টলি কী পাচ্ছেন। আজকের তাহলে এখানেই শেষ করছি। যদি এই এপিসোড ভালো লাগে প্লিজ অবশ্যই অনুরোধ করবো একটা লাইক দেবেন, যদি সম্ভব হয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। যদি সাবস্ক্রাইব করেন, যদি লাইক দেন, শেয়ার করেন, তাহলে আমারও একটা এনকারেজমেন্ট হয় যে ভবিষ্যতে নতুন নতুন আরও ভালো এপিসোড আনতে পারবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।